আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মন্ত্রিসভা থেকে মুরাদ হাসানের পদত্যাগ, বেফাঁস মন্তব্যের জন্য নারীদের কাছে ক্ষমা প্রার্থনা, জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার, হারাচ্ছেন দলের সদস্যপদ। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি থেকে জনদৃষ্টি সরাতে নতুন নাটক তৈরি করা হচ্ছে, বলছে বিএনপি। অবিলম্বে মুরাদ হাসানকে গ্রেফতার করে বিচারের দাবি। করোনা কারণে বিশ্বে জনস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে 5 দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সীমান্ত হত্যা বন্ধে আরও সতর্কতার আশ্বাস ভারতের। তিস্তা সহ অমীমাংসিত সকল ইস্যু সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেশটির পররাষ্ট্র সচিবের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অশালীন বক্তব্যের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার নিজ দপ্তরে পাঠানো পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, ডাক্তার মুরাদের বক্তব্যে সরকার ও দল বিব্রত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন প্রতিমন্ত্রী। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কুরুচিপূর্ণ ফোনালাপ এবং বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ায় দেশজুড়ে উঠে সমালোচনার ঝড়। এর জের ধরেই সোমবার ডাক্তার মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে ইমেইলে নিজ দপ্তরে পদত্যাগপত্র পাঠান ডাক্তার মুরাদ হাসান। তার সেই পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বেশ কিছুদিন ধরেই ডাক্তার মুরাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন টের পাচ্ছিলেন তিনি। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি এবং তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন এবং সেই অনুযায়ী তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই তার নিজের সাইন করা পদত্যাগপত্র ইতিমধ্যেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে। বিতর্কিত ভূমিকার কারণে ডাক্তার মুরাদ সংসদ সদস্যপদ বা দলীয় পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব এভাবেই দেন ডক্টর হাসান মাহমুদ। সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তো সংসদ সদস্য তো চাইলেই যে কেউ তাকে বাদ দিতে পারবে না। এদিকে পদত্যাগের কিছুক্ষণ আগে নিজের ফেসবুক পেজে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চান ডাক্তার মুরাদ হাসান। এর আগে নানা অঙ্গভঙ্গি আর নর্তন কুর্দনের জন্য আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি। ঢালিউডের নায়ক সম্পর্কে কটূক্তি এবং নায়িকাদের শারীরিক গঠন নিয়ে করা তার আপত্তিকর মন্তব্য এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের জন্যই আর ওঠার সুযোগ হলো না তথ্য মন্ত্রণালয়ে বড় পরিসরে গড়া তার এই নতুন কক্ষটিতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ডাক্তার মুরাদ হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। তার নির্বাচনী এলাকা সরিষাবাড়িতে আনন্দ মিছিলও করেছে স্থানীয় আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে ডাক্তার মুরাদকে নিজ এলাকার সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সকালে উপজেলা ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে। এটি আরামনগর বাজার মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে। একই সময় আনন্দ মিছিল করে সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনার সভা করেন তারা। ডাক্তার মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান দল থেকেও বাদ পড়তে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ডাক্তার মুরাদের মতো রুচিহীন কোনো ব্যক্তির আওয়ামী লীগ করার অধিকার নেই। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এরই মধ্যে ডাক্তার মুরাদকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জামালপুর আওয়ামী লীগ। কেন্দ্র থেকেও দলের প্রাথমিক সদস্য পদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিংয়ে তার বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা করব
মন্ত্রিসভা থেকে এখন পদত্যাগ করছি এবং দলীয় পদ আছে, তার ঢাকায় কোনো পদ নেই। জামালপুরে বোধহয় স্বাস্থ্য সম্পাদক জেলা আওয়ামী লীগের, সে পদ থেকেও সম্ভবত তাকে অব্যাহতি দেওয়া। এমপির বিষয়েও যদি সেরকম গুরুতর কোনো অভিযোগ আসে, সেটা মাননীয় স্পিকার সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কথা বলেন ডাক্তার মুরাদ হাসান সম্পর্কেও। আমি মনে করি এই ধরনের রুচিহীন ব্যক্তি, নিম্ন রুচির, যার মধ্যে ন্যূনতম রুচিবোধটা নেই, অশ্লীল কথাটা বলে, তার সংগঠনের কোনো দায়িত্বশীল পদে থাকারও কোনো সুযোগ নেই, তার সে যোগ্যতা হারিয়েছে। আপনারা প্রতিদিন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠান, বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, এই প্রতিদিন এই রেকর্ড না বাজায় একটা আবেদন করেন না কেন মহামান্য রাষ্ট্রপতির কাছে? আমাদের মহামান্য রাষ্ট্রপতি অনেক দয়ালু, তিনি বেগম খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করতেও পারেন, আমার বিশ্বাস করবেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে দেশে কোনো অস্থিরতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ডাক্তার মুরাদ হাসানকে রাজনীতির অযোগ্য উল্লেখ করে তাকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ, প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। শনিবারের মধ্যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সর্বাত্মক আন্দোলনে যাবে বিএনপি সমর্থিত আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আইনজীবী সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন আইনজীবীরা। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা জীবনের সংগ্রামী এই নেত্রী আজকে সংগ্রাম করছেন মৃত্যুর সঙ্গে, সংগ্রাম করছেন এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আজকে তিনি কারারুদ্ধ হয়ে আছেন। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বেগম জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল করা হয়েছে। এতেই প্রমাণিত হয় সরকার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে রাজি নয়। কথা বলেন ডাক্তার মুরাদ হাসানকে নিয়েও। সে যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন, সে রাজনীতি করার অযোগ্য, তাকে সকল পর্যায়ের তার যে পদ অবস্থান থেকে তাকে সরিয়ে দিতে হবে, শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়। এবং সে যে অন্যায় কথা বলেছেন সেটার আইনে, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়, তাকে বিচার করতে হবে, তার শাস্তি দিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। দিবসটি উপলক্ষে আগামী 15 ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বিজয় র্যালি সহ নানা কর্মসূচির কথাও জানান রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সব আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও অডিও অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়াদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুরাদ হাসানের অশ্লীল অডিও ভিডিও অপসারণ চেয়ে আদালতের দ্বারস্থ হন। ব্যারিস্টার সুমন বলেন, জরুরি ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। তা না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এ ধরনের গালাগালি ও অশ্লীল কথাবার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে।
সম্প্রতি মুরাদ হাসান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলেন। এছাড়াও তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য বলেন। এমনকি চিত্রনায়িকাকে ধর্ষণ ও মেরে ফেলার হুমকিও দেন। এইগুলা যদি এইভাবে চলতে থাকে, বিটিআরসির যে ব্যবস্থা নেওয়ার কথা ওনারা এখনো কোনো ব্যবস্থা নেন নাই। এগুলা সামাজিকভাবে অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে বাচ্চাদের এই ভিডিওগুলোর প্রতি আগ্রহ থাকে, এইগুলো অশ্লীল ভিডিও দেখলে সামাজিক অবক্ষয়টা বাড়তে থাকবে। এই জন্য আমি আদালতের শরণাপন্ন হয়ে বলছি যে এটা সরানোর ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ধরেন ফেসবুক বা ইউটিউবে যে সমস্ত জায়গায় বিভিন্ন যে ইগুলো আপলোড করা হয়, এটা বিটিআরসি নিজেরাই নামাতে পারে না। তো এখন মাননীয় হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছেন, এটা মৌখিকভাবে দিয়েছেন। আমাদের জন্য বিটিআরসির জন্য যেটা টেকনিক্যালি সবচেয়ে সুবিধা হয়, যদি কোনো রিটার্ন অর্ডার থাকে, এই অর্ডারটা ফেসবুক বা ইউটিউবের সাথে কমিউনিকেট করে এবং স্পেসিফিক ইউআরএল নাম্বারটা দিতে হয় ওদেরকে। শুধু মন্ত্রী পদ থেকে পদত্যাগ নয়, সংসদ সদস্য পদ থেকেও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আর ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন বলেছেন, এমপি পদে থাকার ন্যূনতম যোগ্যতা নেই মুরাদ হাসানের। সকালে হাইকোর্টে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। ওনার দল ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে ওনাকে সরিয়ে দিলেন এবং সেটা প্রাইম অফিসে আমরা মনে করছি বর্তমান ক্ষমতাসীন দল এটা অ্যাকসেপ্ট করে নিলেন যে উনি নৈতিকতা খনন করেছেন। সেই ক্ষেত্রে উনি নিজেই সুমোটো শতপ্রণোদিত হয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত। আর আইনি যেটা ব্যাখ্যা, তাহলে আইনি ব্যাখ্যা আসবে তখন 66(2) আসবে তখন, যদি উনি সাজাপ্রাপ্ত হয় তখন ওনার অটোমেটিক সংসদ সদস্য পদটা সিজড হয়ে যাবে। পদ হারানো মুরাদ হাসানের ফোনালাপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক মামুনুন ইমনকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। এর আগে গোয়েন্দা পুলিশের জেরার মুখে পড়েন নায়ক ইমন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, কিভাবে সামাজিক মাধ্যমে অডিও ছড়িয়ে পড়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইমনকে। আর ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডাক্তার মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, গত রাতে নিজের ইচ্ছায় ডিবি কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক ইমন। সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, চিত্রনায়িকা মাহির ফোনালাপের বিষয়েও কথা হয় ইমনের সঙ্গে। হারুনুর রশিদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ডাক্তার মুরাদ হাসান ফোনালাপে ডিবির বিষয়ে উল্লেখ করায় তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানান হারুনুর রশিদ। তার টেলিফোনে 1-1.5 বছর আগে নাকি এরকম একটা কথা হয়েছে, সেটা বলেছে, এবং তার টেলিফোনে রিং দিয়েছিল সেটাও বলেছে। তা আমরা মানে যেহেতু সাইবার রিলেটেড ঘটনাগুলি আসলে আমরা একটু এগুলি মানে খোঁজ নেই এবং আমরা গোপনে বা প্রকাশ তদন্ত করি। তো সে যেহেতু নিজের ইচ্ছা এসেছে এবং সে কথা বলেছে, আমরা কথা বলেছি। এখানে বাদীকে বা কেউ যদি কমপ্লেন করে, সে কমপ্লেন হলে আমরা তদন্ত করে দেখব। কিন্তু আপনারা এই ব্যাপারে মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করবেন কিনা? আমরা প্রয়োজনে আমরা যদি প্রয়োজন মনে করি তা আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করব। করোনার কারণে বিশ্বে জনস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে 5 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের টোকিওতে অনুষ্ঠিত নিউট্রিশন ফর গ্রোথ সামিটে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দের প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এখনই সময় সব ধরনের অপুষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জোরালো পদক্ষেপ নেওয়ার। এজন্য তিনি করোনা মোকাবেলার অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের উপর জোর দেন। পুষ্টিকর খাদ্যের উচ্চতর গবেষণার জন্য পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। জরুরি দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক খাদ্য মজুদের জন্য খাদ্য ব্যাংক গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী। এছাড়া খাদ্য উৎপাদনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শস্যের অভিযোজনের উপর গবেষণার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী জনস্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে নেয়া তাঁর সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। It is time for bold commitments to develop a global partnership to end all forms of malnutrition. While ensuring nutrition for all citizens is a daunting task, investment in nutrition security generates high socio-economic returns, leading the way to sustainable growth and development.
নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের মান যেন ভালো হয় সে বিষয়ে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে বৈঠকে এক অনুশাসনে তিনি এর নির্দেশ দেন। আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের একনেক সভায় গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৭,৪৪৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মোংলা থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়ন। এই রুটে রূপপুর প্রকল্পের জন্য ভারী যন্ত্রপাতি পরিবহন করা হবে। এছাড়া 5টি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো কৃষি ও পানি ব্যবস্থাপনার একটি প্রকল্পের অনুমোদনও দিয়েছে একনেক। আনতে হয় আমাদের এই নদীরা খনন না করলে জাহাজগুলো আসতে পারে না। সুতরাং এই প্রয়োজনে এবং সাধারণ নাব্যতার প্রয়োজনে এবং ড্রেজিং যে আবহমানকালের প্রয়োজন, 3টা প্রয়োজনের জন্য আমাদেরকে মংলা বন্দর হইতে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত এই নৌ রুটটাকে সংস্কার, খনন, গভীর যাই বলুন আপনারা কাজে হাত নিতে হয়েছে। তিস্তা সহ অমীমাংসিত সকল ইস্যু সমাধানে ভারতের সর্বোচ্চ প্রচেষ্টা আছে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। পাশাপাশি দুদেশের মধ্যে নৌ ও রেলপথে যোগাযোগ বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে ভারত সতর্ক দৃষ্টি রাখার আশ্বাস দিয়েছে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে দুদিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষে বৈঠক হয়। এতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। 1 ঘণ্টার বৈঠকে করোনা পরিস্থিতি, যোগাযোগ উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। সড়ক ও নৌপথে যোগাযোগ আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয় বৈঠকে। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হর্ষবর্ধন শ্রীংলা। পরে তিনি বলেন, দুদেশের অমীমাংসিত ইস্যু সহ নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা সকল ইস্যু নিয়ে আলোচনা করেছি। কিছু কিছু ইস্যু আছে যা অনেকদিন অমীমাংসিত আছে, এগুলো আমাদের আলোচনার টেবিলে এসেছে। এসব ইস্যু সমাধানে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে। দুদেশের মধ্যে আমরা যোগাযোগ আরো বাড়াতে চাই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয় আলোচনায়। বর্ডার ইস্যু তারা নিজেরাই বলেছেন যে তারা এইগুলোর উপর আরো সতর্ক দৃষ্টি রাখবেন এবং একটা ফর্মুলা দিয়েছেন যাতে এই ঝামেলা না হয়। ছোটখাটো ঝামেলাগুলো খাওয়া হয়, পানির সম্পর্কেও আলাপ হয়েছে, সবগুলো আমরা সমাধান করব আলোচনার মাধ্যমে সেইটা এবং ত্বরান্বিত করা হবে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি ঢাকা সফরে আসছেন বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গড়ে তোলা হচ্ছে বিশ্বের 7ম বৃহত্তর ডেটা সেন্টার। হার্ট অব ডিজিটাল বাংলাদেশ খ্যাত এই ডেটা সেন্টারে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত আছে। তথ্য সংরক্ষণে দেশ বছরে সাশ্রয় করছে 350 কোটি টাকারও বেশি। সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নের অগ্রগতি নিয়ে শিহাব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4র্থ পর্ব। প্রতি মুহূর্তে ইন্টারনেটে আমরা যেসব তথ্য আদান প্রদান করে থাকি তা জমা হয় হাজার হাজার সার্ভার কম্পিউটারে, আর অনেকগুলো সার্ভার মিলে তৈরি হয় এক একটি ডেটা সেন্টার। একসময় বাংলাদেশের নিজস্ব ডেটা সেন্টার না থাকায় ব্যক্তিগত তথ্য তো বটেই, রাষ্ট্রীয় অনেক স্পর্শকাতর তথ্য সংরক্ষণ করতে হতো পার্শ্ববর্তী দেশগুলোর সার্ভারে। নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এতে ব্যয় হতো অনেক টাকা। এক পর্যায়ে সরকারি বেসরকারি উদ্যোগে দেশে কয়েকটি ডেটা সেন্টার গড়ে ওঠে। সবশেষ 2019 সালে গাজীপুরের কালিয়াকৈরে যাত্রা শুরু করে জাতীয় ডেটা সেন্টার। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নির্বাচন কমিশন, ভূমি জরিপ অধিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, A2I প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত এ ডেটা সেন্টারের অধীনে আনা হয়েছে। পরনির্ভরশীলতা কমিয়ে তথ্য সংরক্ষণে দেশ সাশ্রয় করছে বছরে 550 কোটি টাকারও বেশি। প্রতি বছর যদি আমাদের ডেটা সেন্টার টিয়ার 4 না থাকতো তাহলে 550 কোটি টাকা আমাদের বাইরে এটা দিতে হতো। পাশাপাশি আমরা আয় শুরু করেছি। আমরা আশা করছি যে আগামী
6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা আমাদের গভর্নমেন্ট ক্লাউড আমরা লঞ্চ করতে পারবো, এবং এটা হবে কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা জি ক্লাউড প্ল্যাটফর্ম। এখন ভারত, পাকিস্তান, আরও অনেকগুলো দেশ তারা নিচ্ছে, কিন্তু সবার আগে আমরা চুক্তি করেছি ওরাকলের সাথে বাংলাদেশ, এবং এটা সিসিএতে ইতিমধ্যে অনুমোদন পেয়ে গেছে। 2 পেটাবাইট ধারণ ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা এই ডেটা সেন্টারে এখন 22 পেটাবাইট তথ্য সংরক্ষণ করা যায়। শিগগিরই এর ধারণ ক্ষমতা 200 পেটাবাইট ছাড়িয়ে যাবে। বছরে মাত্র 26.3 মিনিটের বেশি ডাউন টাইম না থাকা সপ্তম বৃহত্তর এই টিয়ার 4 ডেটা সেন্টার ব্যবহারে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান। বড় অঙ্কের টাকা আয়ের পাশাপাশি দেশীয় তথ্য সুরক্ষা ও সাইবার হামলা মোকাবিলায় এই ডেটা সেন্টার আরও কার্যকর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, গাজীপুর। করোনা টিকা নিয়ে ব্যবসা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দেশে টিকা উৎপাদন না করে বিদেশ থেকে বেশি দামে কেনা হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে রাজধানী ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা ভাইরাস ও অমিক্রন নিয়ে আয়োজিত সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে ডাক্তার জাফরুল্লাহ বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে সিন্ডিকেট বাণিজ্য ও কোনো অবস্থাতেই কাম্য নয়। এ সময় গণবিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বিজন কুমার শীল বলেন, অমিক্রন ডেল্টা ভাইরাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটি ধরন পরিবর্তন হয়ে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। এই ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন আলোচকরা। করোনায় গত একদিনে দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে মোট মৃতের সংখ্যা 28,010 জন। 24 ঘন্টায় 20,014টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে 291 জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,78,011 জন। নতুন সুস্থ হয়েছে 308 জন। মোট সুস্থের সংখ্যা 15,42,908 জন। গত 24 ঘন্টা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.45, সুস্থতার হার 97.78 এবং মৃত্যুর হার 1.78। মারা যাওয়া 5 জনের মধ্যে ঢাকা বিভাগে 4 জন এবং চট্টগ্রাম বিভাগের 1 জন। যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক এমপি। একই সাথে তিনি লন্ডনের ফিনান্সিয়াল সিটির ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এক টুইট বার্তায় নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন টিউলিপ সিদ্দিক নিজেই। ছায়া অর্থমন্ত্রী হিসেবে ব্রিটেনের ব্যাংক ও বিমা খাত সহ সার্বিক অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা করবেন তিনি। এর আগে 2016 সালে লেবার পার্টির হয়ে শিশু কল্যাণ ও প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন টিউলিপ। এছাড়াও প্রথম ছায়া মন্ত্রিসভায় সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন টিউলিপ। যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটিরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ব্রিটেনের 56তম সাধারণ নির্বাচনে হ্যামস্টিড ও কিলবার্ন আসন থেকে দ্বিতীয়বারের মতো পার্লামেন্টে সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার জ্যেষ্ঠ কন্যা টিউলিপ সিদ্দিক। এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে 176 কোটি 18 লাখ টাকা আত্মসাতের মামলায় 15 আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AK-M জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। উচ্চ আদালত 2 আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এই বিষয়ে আইনজীবী খুরশিদ আলম খান বলেন, প্রাথমিক অনুসন্ধানে এবি ব্যাংকের 176 কোটি টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণ হয়েছে। এক্ষেত্রে 9 জুন একটি মামলায় 17 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিম আগাম জামিন আবেদন করেন। জামিনের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। নিম্ন আদালত তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। পরে জেল থেকে তারা জামিন চেয়ে নিয়মিত আপিল করেন। আদালতে শুনানি শেষে 2 জনের জামিন প্রশ্নে রুল দেন। সেই সঙ্গে অন্য 15 জনকে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মন্ত্রিসভা থেকে মুরাদ হাসানের পদত্যাগ, বেফাঁস মন্তব্যের জন্য নারীদের কাছে ক্ষমা প্রার্থনা। জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার, হারাচ্ছেন দলের সদস্য পদ। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি থেকে জনদৃষ্টি সরাতে নতুন নাটক তৈরি করা হচ্ছে, বলছে বিএনপি। অবিলম্বে মুরাদ হাসানকে গ্রেফতার করে বিচারের দাবি। করোনার কারণে বিশ্বে জনস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে 5 দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সীমান্ত হত্যা বন্ধে আরও সতর্কতার আশ্বাস ভারতের। তিস্তা সহ অমীমাংসিত সকল ইস্যু সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেশটির পররাষ্ট্র সচিবের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।